আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পারে সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়ায় অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সুরমা নদীর উভয় পারে বন্যা প্রতিরোধী অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এরপর আয়োজিত সুধীর সমাবেশে অংশ নেন তারেক রহমান। এর আগে বিমানযোগে সিলেট নেমে বিমানবন্দর থেকে সরাসরি বিশেষ বাসে চড়ে শহরের দিকে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন। দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় দলীয় সভায় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে সিলেটে সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিচ্ছেন। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এবং বৃষ্টি যদি আর একটু বেশি হয়, হয়তো এরই ভিতরে অনেক জায়গা আছে যেখানে কিছু জলাবদ্ধতাও তৈরি হয়েছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরও যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওইদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের পানির চাহিদা পূরণ করতে গিয়ে একটি কথা বলেছেন যে পরিমাণ চাহিদা প্রতিদিনের পানির, তার অধিকাংশটাই আন্ডারগ্রাউন্ড থেকে ওনারা তুলছেন এই পানিটা। অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, অল্প অংশই ওনারা নদী থেকে আনতে পারছেন। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা তখন বলেছিলাম যে খাল খনন একটি কর্মসূচি আমরা দিয়েছিলাম সারা দেশে। এই কর্মসূচির কথা বলেছিলাম এবং সরকার গঠনের সাথে সাথে আমরা এই কর্মসূচিটাকে শুরু করেছি। এই কর্মসূচির লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য। আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে সেটা শুধু সিলেট সিটি কর্পোরেশনে নয়, এই সমস্যা ঢাকাতেও আছে, এই সমস্যা অন্য অনেক শহরগুলোতেই আমাদের আছে। আমাদের জন্য যেটি একটি বড় সমস্যা হচ্ছে, যেভাবে আমরা মাটির নিচে যে পানি আছে এটিকে যে টেনে তুলছি, এছাড়াও কৃষিকার্যের জন্য একই কাজ আমরা করছি, এটি ধীরে ধীরে একটি ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতিকে। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে। এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো, দেখুন বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে। অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে, যাতে আমরা অতিরিক্ত যে পানি থাকবে সে পানিটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং প্রয়োজনের সময় আমরা সেটিকে মানুষের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। আজকে এই অনুষ্ঠানে আসার আগেই সিটি কর্পোরেশনের জলাবদ্ধতার নিরসনে একটি প্রকল্পের কাজ শুরু হবে, সেটির ভিত্তিপ্রস্তর আমি স্থাপন করে এসেছি। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা যেই প্রেজেন্টেশন দিয়েছেন তার উপরে যেটা আমি বুঝতে পেরেছি যে এই কাজটি সম্পন্ন হলে আমরা ধরে নিতে পারি ইনশাল্লাহ সিলেট শহরে জলাবদ্ধতা হবে না, অতিবৃষ্টি হলেও বা বৃষ্টি হলেও জলাবদ্ধতা হবে না। তবে অবশ্যই এখানে আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন, যেই সমস্যাটি শুধু সিলেটে নয়, যেই সমস্যাটি আমাদের প্রায় সবগুলো শহরে সামগ্রিকভাবে হয়তো সমগ্র দেশেই আছে। এখানে মুক্তাদির সাহেব একটু আগে আমাকে বলছিলেন যে সুরমা নদীতে খুব সম্ভব সচিব সাহেবের বক্তব্যের মধ্যে বোধহয় বিষয়টি ছিল যে সুরমা নদীতে বিভিন্ন
পলিথিন থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে টিন থেকে পড়তে পড়তে যে স্তরটা জমা হয়েছে বেশ পুরু হয়ে গিয়েছে। প্রায় বছর খানেক আগে, তখন তো অবশ্যই আমি লন্ডনে ছিলাম, সেখানে আমি যে কোনো একজন ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম যার কিছু এক্সপার্টিস রয়েছে এই বিষয়গুলোর উপরে। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদীর কথা আপনারা সকলেই জানেন, নাম শুনেছেন, সকলে না দেখলেও নাম শুনেছেন। সেই বুড়িগঙ্গা নদীতে ওনাদের বক্তব্য অনুযায়ী প্রায় 2 মিটার মানে 5-6 ফিটের মতন প্রায় স্তর জমে গেছে নিচে, এত স্তর জমে গেছে এই ময়লা জমে জমে। টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে। প্রতিদিনই নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে, আর ডুবন্ত জমি থেকে পাকা ধান তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষকরা। কিন্তু অবিরাম বৃষ্টির কারণে সেই ধানও পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে শেষ সম্বলটুকু হারানোর আশঙ্কায় দিন কাটছে হাওড় পাড়ের মানুষের। হবিগঞ্জে এখনও বৃষ্টি হচ্ছে, এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা। তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। যেটুকু বোরো ধান বাড়িতে আনতে পেরেছে তাও মন প্রতি 500 টাকা দরে বিক্রি করতে পারছে না, ফলে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছে তারা। এদিকে 2 দিন বৃষ্টিপাত বন্ধ থাকার পর গত রাত থেকে সুনামগঞ্জে আবারও শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতে নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আরও অন্তত 2000 হেক্টর জমিসহ 15,000 জমির পাকা ধান ডুবে গেছে। কৃষি অফিস বলছে গতকাল পর্যন্ত 60% ধান কাটা হয়েছে। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে হাওড়ে পড়ে আছে বাকি 40% ফসল। আগামী 1 সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘন ঘন বজ্রপাত আর এতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের হাওড়ে। বজ্রপাত হলে হাওড়াঞ্চলে 2-1 জনের মৃত্যুর খবর আসে। তথ্য বলছে সুনামগঞ্জে মার্চ থেকে এপ্রিল মাসে শুধু বজ্রপাতে 10 জন নিহত হয়েছে। জানিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে পুরো জেলা জুড়ে। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো তথ্যছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরু থেকে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরে বইছে কালবৈশাখী ঝড়। এরই সাথে রয়েছে ঘন ঘন বজ্রপাত, ঘটছে প্রাণহানিও। কিন্তু হাওরের একমাত্র ফসল ধানের আবাদ কিংবা মাছ না ধরলে যে পরিবারের মুখে ভাত জুটবে না, এই ভয় যেন হাওরবাসীর কাছে বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর। তাই নিজের জীবনে তোয়াক্কা না করেই ছুটতে হয় জীবিকার তাগিদে। আমরাও খুব বজ্রপাতের কালকে খুব দৌড়ানি দাপানি খাইছি, আমরাও খুব আতঙ্কের মধ্যে ছিলাম। ধানের চিন্তায় ঠাটা ফিরে যে মরাম না বাঁচাম, এই চিন্তা তো আমরা নাই গা। আমরা হাওরে নাই, আমরা পেটে ভাত পড়বে না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য বলছে গত 18 এপ্রিল একদিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 5 জন কৃষক, আর 27 এপ্রিল সোমবার এক কৃষক সহ 3 জনের মৃত্যু হয়। নিহত পরিবারগুলোতে আজও বইছে শোকের ছায়া। আমার বাড়িটা দৌড়িয়া এই ব্রিজের মধ্যে চাইছিল আইতো আবার করতে আবার বাড়িটা ইন্তেকাল করে। যখন গিয়া যদি বজ্রপাতে সে মারা যায় তে পরের ভবিষ্যৎটা খেয়ে দেখবে। বজ্রপাতে প্রাণহানি থেকে কৃষকদের রক্ষায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জেলায় সব মিলিয়ে 18টি বজ্র নিরোধক দণ্ড ও বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কৃষক ছাউনি, কিন্তু এগুলো কোনো কাজে না আসার অভিযোগ রয়েছে। তামাশা করা জনগণের সাথে, এটা হলো তামাশা করা। বজ্র ঠিকই পড়ে, কাটা ঠিকই হয়, মানুষ ঠিকই মরে। বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, তাল গাছ রোপণ করা হয়েছে, এই প্রকল্পগুলো আসলে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি একটা বিশেষ উদ্যোগ আমরা দেখি যে হাওড়ের শেল্টার স্থাপন। বজ্রপাত থেকে হাওরবাসীদের জানমাল রক্ষায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিহতদের স্বজনদের 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। আর বজ্রপাতের নিহতের ঘটনা জাতীয় সংসদের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। প্রতি বছরেই 20, 30, 40, 50 জন মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। সেই বিষয়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই অঞ্চলকে আমরা বজ্রপাত মুক্ত করতে পারি, সেই জন্য আমাদের গভর্নমেন্ট খুব আন্তরিক আছে। কি ধরনের চাহিদা রয়েছে বজ্র নিরোধক দণ্ড, সেই চাহিদা আমাদের কাছে 2-1 দিনের মধ্যে পাঠাও, আমরা সেইভাবে করে পাঠাবো। জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 154টি হাওর রয়েছে, যেখানে 5 বছরে গড়ে 30 থেকে 40 জন বজ্রপাতে মারা গেছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।